গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, অভিযোগ গঠন ২রা মে। রূপপুরেই হচ্ছে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত। ঈদের পর পুরানো ঢাকায় রাসায়নিক গুদামের বিরুদ্ধে অভিযান, দখলমুক্ত করা হবে রাস্তা। ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গাজা, বিধ্বস্ত আল শিফা হাসপাতাল, প্রাণ প্রবেশে বাধা। এবং চট্টগ্রাম টেস্টে লঙ্কান বোলিংয়ের বিপক্ষে টাইগারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, উকি দিচ্ছে আরও একটি হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুর পাজামি। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সংবাদে আরও থাকছে, জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে বেড়েছে টাঙ্গাইল শাড়ির চাহিদা। ঈদে ৪০০ কোটি টাকার বেচাকেনা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ ৪ নম্বর আদালতে বদলি করা হয়েছে। আগামী ২রা মে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। বাকিটা জানাচ্ছেন আহমদ বাবু। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তের পর চার্জশিটে নতুন আরও একজনের নাম যুক্ত হওয়ায় এ মামলায় মোট আসামি এখন ১৪ জন। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ২ মে। আসামিপক্ষের আইনজীবী বলেন, আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করা হবে। নেক্সট টাইম যে তারিখে যাব আমরা ট্রায়াল ফেস করব, এটাই হচ্ছে আইনের বিষয়। এককভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত, দেশের মধ্যে বালা মুসিবতের জন্য সমষ্টিগতভাবে আমরা সব ক্ষতিগ্রস্ত। কাজে এগুলোর থেকে অতিক্রম করতে না পারলে আমাদের তো মুক্তি নাই, রেহাই নাই। চার্জশিট গ্রহণ করায় আইনি কার্যক্রম শুরু হলো বলে জানান দুদকের আইনজীবী। কাগজপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলাটি আমলে গ্রহণ করেছেন, ইংরেজিতে বলে কগনিজেন্স নেওয়া হয়েছে, এবং এই কগনিজেন্স নেওয়ার ফলশ্রুতিতে পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হবে এবং মামলার ৪ শুনানি হবে। ৪ যদি হয় তাহলে পরবর্তীতে ট্রায়াল হবে, অন্যান্য যা প্রসিডিওর আছে সেই মোতাবেক হবে। পরবর্তী শুনানি ঢাকার বিশেষ জজ ৪ নম্বর আদালতে হবে বলেও জানান তিনি। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। পাবনার রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও রাশিয়া। দ্বিপক্ষীয় আলোচনায় প্রথম প্রকল্পের দক্ষ জনবল দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজ শুরুর আশ্বাস রোসাটমের। এতে খরচ কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০২৩ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান গ্রহণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মাহেন্দ্রক্ষণের সাক্ষী। ২০২১ সালে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্র বা রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন হয়েছিল। পাবনার ঈশ্বরদীর এই নিউক্লিয়ার জগতে পা রাখার ইতিহাসের ভিত রচনা হয়েছিল ১৯৬১ সালে। পাকিস্তান সরকারের বাতিলকৃত সেই প্রকল্প থেকেই ১৯৭২ সালে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রথম মিশন সম্পন্নের পর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আয়োজন চলছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের বৈঠকে আসে এমন সিদ্ধান্ত। বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন রোসাটম মহাপরিচালক। প্রথম প্রকল্পের প্রশিক্ষিত জনবল দিয়েই শুরু হবে দ্বিতীয় প্রকল্প। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।
ঈদের পর রাজধানীর শ্যামপুর ছাড়া পুরান ঢাকার সব জায়গায় কেমিক্যালের গোডাউন সরাতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যানজটের কারণে পুরান ঢাকার অর্থনৈতিক গুরুত্ব কমছে জানিয়ে পার্কিং সুবিধা নিশ্চিতকরণ, ফুটপাত দখলমুক্ত করা সহ নানা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে পুরান ঢাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অপর্যাপ্ত অবকাঠামো, যানজট ও অপ্রতুল নাগরিক পরিষেবার কারণে এই এলাকায় ব্যবসা পরিচালনায় মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। ঢাকা চেম্বার আয়োজিত পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণ বিষয়ক মত বিনিময় সভায় সমস্যার সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। সড়কের খোঁড়াখুড়ি, অবৈধ ফুটপাত দখল, অপরিকল্পিত গাড়ি পার্কিং এবং অকার্যকর ট্রাফিক ব্যবস্থার কারণে পুরনো ঢাকায় এই যানজট বলছেন ব্যবসায়ীরা। লোহা বলেন, তামা বলেন, পিতল বলেন, যে কোনো আইটেম ক্যারি করে এই ছোট ছোট গলির ভিতরে আপনার 3,24,000 টাকা মাল লোড আনলোড করে। গুলিস্তান থেকে আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া গেলে যানজট কমবে বলে মনে করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এখানে কিন্তু বৃহত্তম পাইকারি বাজার আছে বাংলাদেশের। পাইকারি দোকানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা আসে, কিন্তু এখানে কিন্তু কোনো পার্কিং ব্যবস্থা নেই। যানজটের পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে এটা আসলে আমাদের পুরনো ঢাকার ইকোনমিকে এফেক্ট করছে। এই এফেক্ট থেকে যদি বেরোতে হয় তাহলে আমাদেরকে যদি পুরনো ঢাকার ইকোনমিকে যদি গ্রো করতে হয় তাহলে যানজট সমস্যার সমাধান করতে হবে। ঢাকার অপরিকল্পিত নগরায়নের জন্য অনেকটা নগরবাসী দায়ী বলছেন দক্ষিণ সিটি মেয়র। বুড়িগঙ্গা নদীর তীরে নতুন বাণিজ্যিক নগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি। রাসায়নিক দ্রব্যাদির জন্য যে গুদাম ঘর কারখানা, সেটা শিল্প মন্ত্রণালয় থেকে শ্যাম্পু শিল্পাঞ্চলে সেখানে করে দেওয়া হয়েছে। যারা রাসায়নিক দ্রব্যাদি এবং এই সকল বিপজ্জনক বস্তুর এখনো ব্যবসা করছেন পুরাতন ঢাকা। বড়বাজারের আলুপট্টি ও ফেন্সি মার্কেটের সাইনবোর্ডবিহীন অর্ধশতাধিক দোকানে চলে ভারতীয় অবৈধ পণ্যের বাণিজ্য। তবে সাধারণ ক্রেতাদের কাছে বিকিকিনি হয় না। কুরিয়ার সার্ভিসে পণ্য চলে যায় রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। কোনো কোনো দোকানি অবশ্য কৌশল হিসেবে কিছু দেশি পণ্য সাজিয়ে রাখেন দোকানের সামনে। এটা কি সাবান? এটা হচ্ছে হারমোনি সাবান। কোন দেশে? এটা ইন্ডিয়ান। এইগুলো তাই? হ্যাঁ। ঈদের আগে এমন প্রকাশ্যে চোরাচালানে ক্ষতির শিকার বৈধ ব্যবসায়ীরা। বাজারে ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ বন্ধের দাবি তাদের। যাতে অবৈধ পথে পণ্যগুলো না ঢোকে এবং যারা বৈধ পথে মালগুলো আনছে তাদের ব্যবসার ক্ষতি যাতে না হয়, এই বিষয়টা সরকার নজরে রাখবে। অবৈধ পথে মাল প্রবেশ করলে আমার সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের যারা বৈধভাবে ব্যবসায়ী, যারা ব্যবসা করছে, আমাদের এই ব্যবসায়ীরা তাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না। চোরাচালানে রেল স্টেশনকে প্রকাশ্যে ব্যবহার প্রতিরোধে কোনো ভূমিকা নেই রেল পুলিশের। তবে বক্তব্য দিতে অস্বীকার কর্মকর্তার। তবে তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ভারতে এরকম অবৈধ পণ্যের সুনির্দিষ্ট তথ্য থাকে, আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসব। দেশি পণ্যের বাজার ধস প্রতিরোধে চোরাচালান নির্মূল চান সাধারণ ভোক্তারাও। রত্না জামান, 21 টেলিভিশন। এবারের ঈদ সামনে 30 থেকে 32 লাখ টাঙ্গাইল শাড়ি বাজারজাত হয়েছে। 400 কোটি টাকার শাড়ি দেশ ও দেশের বাইরে ভারত সহ বিভিন্ন দেশে গেছে। উৎপাদকরা বলছেন টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে দেশ বিদেশে চাহিদা বেড়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের কটকি, হাফ সিল্ক, টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি হয়েছে টাঙ্গাইলের শাড়িপল্লীতে। এছাড়াও মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, সুতি জামদানি, কাতান, বালুচুরি, বেনারসি সহ নানা রঙের মনকাড়া শাড়ি তো আছেই। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসছেন শাড়ির রাজধানী পাথরাইলে। টাঙ্গাইল তাঁতের উপরে অন্য কোনো কিছু হয় না। শাড়ির মান বড়, কাপড় ভালো, রঙও ভালো থাকে। টাঙ্গাইলের শাড়ি অনেক ভালো, অনেক উন্নত, সেজন্য আমরা এখান থেকে নেই, দামে সাশ্রয় পাওয়া যায়। প্রত্যেকটা ঈদে আমরা টাঙ্গাইলের শাড়ি কেনার জন্য টাঙ্গাইল শহরেই আসি। আমার ভালোই লাগছে, আমি 2টা কিনছি, আরো কিনবো, দেখতেছি।
ঈদের নতুন ডিজাইন আর বৈচিত্র্য এসেছে টাঙ্গাইলের তাঁতে। এরই মধ্যে পাইকারি বিক্রি শেষ, এখন চলছে খুচরা কেনাবেচা। উৎপাদকরা জানান সরকারের সহযোগিতা পেলে ইউরোপ আমেরিকায় শাড়ি রপ্তানি করা সম্ভব। উৎপাদিত শাড়ির 40 ভাগ ঢাকাতে বিক্রি হয়, বাকি 60 ভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এটা ব্যাপকভাবে পাঠানো যায় তাহলে আমাদের শিল্পটা বোধহয় আরেকটু ভালোর দিকে আমরা নিতে পারবো। এদিকে টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে দেশে বিদেশে চাহিদা বেড়েছে। ভারতেই রপ্তানি হয়েছে কয়েক লাখ শাড়ি। কয়েকটা বছরের তুলনায় এই বছর প্রস্তুতিটা অনেক ভালো এবং ক্রেতাদের মধ্যে আমরা একটা সাড়াও পাচ্ছি। এবার ঈদ উৎসবকে সামনে রেখে 30 থেকে 32 লাখ শাড়ি বাজারজাত হয়েছে। এবারই সর্বোচ্চ বিক্রি হয়েছে। এই বছর আমাদের সর্বোচ্চ সেল হয়েছে। আর যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি, আমাদের পাইকারি বেচাকিনি প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের যে ইন্ডিয়াতে এবার এই পরিমাণ শাড়ি গিয়েছে যা কল্পনাতীত। প্রণোদনা পেলে আরও বেশি শাড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন উৎপাদক ও ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের আগে জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বেচাকেনা। মানুষের ঝোঁক এখন মোবাইল, স্মার্ট ওয়াচ সহ নানা গ্যাজেটের দিকে। এসব কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদকে সামনে রেখে প্রযুক্তি পণ্যের দোকানগুলোতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত অ্যাপল গ্যাজেটের শোরুমে নানা ধরনের প্রযুক্তি পণ্যের সমাহার। মোবাইল ফোন, হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, প্যাড, ট্যাব সহ আছে আরো নানা ধরনের উন্নত প্রযুক্তির আইটেম। আর ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে অ্যাপল গ্যাজেটের সাথে যুক্ত হয়েছে বিকাশ। বিকাশে দাম পরিশোধ করলেই 100 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্রেতারা। আমাদের এখানে হচ্ছে ডিভাইস থেকে শুরু করে যত ধরনের হচ্ছে লেটেস্ট টেক গ্যাজেট আছে সবকিছু হচ্ছে পাওয়া যায়। ঈদ উপলক্ষে বিকাশের সাথে হচ্ছে আমাদের একটা ক্যাম্পিং অফার চলতেছে। সর্বনিম্ন হচ্ছে 100 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 500 টাকা। তো ঈদ উপলক্ষে এটার ভালো হচ্ছে একটা সাড়া পাওয়া যাচ্ছে। কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে বিকাশের এমন উপহারে ক্রেতারা বেশ খুশি। ক্যাশ বেয়ার করাটা আমাদের জন্য একটু প্রবলেম হয়। ইমার্জেন্সি টাইমে কোনো ফোনে ব্যালেন্স দিতে হবে বা কোথাও সেন্ড মানি করতে হবে, এক্ষেত্রে বিকাশ অনেক হেল্প করে। বিকাশ ইউজার হিসেবে আমি ফোনটা নিলাম, ফোন নেওয়ার পরে বিকাশে যখন পেমেন্ট করলাম ক্যাশব্যাকটা পাওয়ার পরে আসলে খুব ভালোই লাগলো। টাকা ক্যারি করতে হয় না, রিস্ক থাকে না, বিকাশের মাধ্যমে ভালো। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি, ফিরে এসে থাকছে। সাভারে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 2 জন নিহত, আহত অন্তত 10 জন। অরুণাচলের 30 স্থানের নামকরণ নিয়ে ভারতের কড়া প্রতিক্রিয়া। এলএসিতে পর্যাপ্ত সেনা আছে বললেন জয়শঙ্কর। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ক্রেন থেকে নির্মাণাধীন ব্রিজের গার্ডার খসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও 2 জন। কর্তৃপক্ষ এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে 1081 একর জায়গায় গড়ে উঠছে দেশের প্রথম সবুজ অর্থনৈতিক অঞ্চল। সকালে কাজ করার সময় নির্মাণাধীন ইকোনমিক জোনের একটি ব্রিজের 3টি গার্ডার হঠাৎ ধসে পড়ে।
ফায়ার সার্ভিস জানায় সেতুর গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় গার্ডারটি খসে পড়ে। এ সময় এর নিচে চাপা পড়ে জুবায়ের হোসেন নামে এক শ্রমিক নিহত হন। আহত হয় আরও 2 জন। ফায়ার সার্ভিসের সদস্যরা 3 ঘন্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে। নির্মাণ ত্রুটির কারণে মূলত গাটারটা ধসে পড়ছে। এখানে 3টা গাটারেই পরপর ধসে পড়ছে, একটা গাটারের উপরে। তো আপনারাও দেখেছেন আমরা যে কত ঝুঁকি নিয়ে আমরা এই ভিকটিমকে আমরা উদ্ধার করছি। যমুনা নদীর ক্যানেলে প্রায় 55 কোটি টাকা ব্যয়ে 203 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সাভারে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানায় ঢাকা আরিচা মহাসড়কে জোরপুল এলাকায় পাথর দিয়ে সড়ক নির্মাণে কাজ চলছে। ভোরে একটি তেলবাহী ট্যাঙ্কার পাথরে লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এই সময় আগুনে পুড়ে যায় আরও 5টি গাড়ি। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। এই সময় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ন্যায্য মূল্যে পণ্য কিনতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং সুপার শপ ক্লিক অ্যান্ড পের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। রাজধানীর বাংলা মোটরের সংগঠনের কার্যালয়ে বিজেসির পক্ষে সদস্য সচিব শাকিল আহমেদ এবং ক্লিক অ্যান্ড পের পক্ষে কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নুরুল আলম তুষার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আয়োজকরা জানান, সংগঠনের সদস্যদের জন্য সুলভে নিত্যপণ্য সরবরাহে এই উদ্যোগ। সাংবাদিকদের যাপন যাতে সহজতর করা যায় তারই লক্ষ্যে বাজারের প্রচলিত মূল্যের চেয়ে কম দামে ক্লিক অ্যান্ড পে থেকে পণ্য কিনতে পারছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন। প্রয়োজনীয় 3000 পণ্য ক্রয় করতে পারবে সদস্যরা, যা থেকে প্রতি ক্রয়ে 2% বিজেসি কল্যাণ তহবিলে জমা হবে বলে জানানো হয়। ব্যবসা বাণিজ্যের সংবাদ। ক্লেমন মোহিতো নামে নতুন কোমল পানীয় বাজারে আনলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। মঙ্গলবার রাজধানীর আকিজ হাউসে হয়ে গেল এর আনুষ্ঠানিক উদ্বোধন। এ সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশনস সৈয়দ জহুরুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, ভোক্তাদের পছন্দ ও চাহিদাকে মাথায় রেখেই কুলো ক্লেমন ও মিন্টের স্বাদে বাজারজাত করা হয়েছে ক্লেমন মোহিতো। আসছে গ্রীষ্মে প্রচণ্ড গরমে কুল রিফ্রেশ থাকতে ক্লেমন মোহিতো হতে পারে খুবই ভালো সমাধান। এছাড়া শরীরকে রিহাইড্রেট করতেও এটি খুবই উপকারী। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, অভিযোগ গঠন 2রা মে। রূপপুরেই হচ্ছে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত। ঈদের পর পুরানো ঢাকায় রাসায়নিক গুদামের বিরুদ্ধে অভিযান, দখল মুক্ত করা হবে রাস্তা। ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গাজা, বিধ্বস্ত আল শিফা হাসপাতাল, ত্রাণ প্রবেশে বাধা। চট্টগ্রাম টেস্টে লঙ্কান বোলিংয়ের বিপক্ষে টাইগারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, উকি দিচ্ছে আরও একটি হার। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।